চেষ্টা ত্রুটি রাখেনি, যেটা হচ্ছে বাংলাদেশকে ভয় ধরানো। বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ না নিলে তাদের পয়েন্ট ভাগ করে দেওয়া হবে, তাদের পরবর্তীতে ক্রিকেট জগতে খেলতে সমস্যা হবে, নানান কিছু। ভারত আমাদের কখনোই বন্ধু হবে না। তাদের এই ধরনের চিন্তা ভাবনা এখন পর্যন্ত উদয় হয়। প্রতিদিন ভারতের সাথে যুদ্ধ মোকাবেলা করতে হচ্ছে, এবং বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর ভারতের সাথে 18টা যুদ্ধ হয়েছে। যে যুদ্ধে সবচেয়ে প্রতিটা যুদ্ধে বাংলাদেশ জয়ী হয়েছে। তারা 5টা না আরো 25টা এয়ারবেস তৈরি করুক, আমাদের একটা এয়ারবেস তৈরি করার জন্য তাদের প্যান্ট নষ্ট হয়ে গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের একটু ছোট্ট ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সেই সাথে কিছু ফুটেজ আপনাদেরকে দেখাবো। ব্যাপারটি হচ্ছে যে সাম্প্রতিক যে সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আইসিসি এবং আইপিএল নিয়ে যে ঘটনাটা ঘটে গেছে, এটার সাথে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের কোনো সম্পৃক্ততা আছে কিনা, প্রভাব এখন কিভাবে ঘটবে, এইগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করবো। ঠিক আপনারা ইতিমধ্যে সবাই জেনেছেন যে বাংলাদেশ থেকে ভারতের ভারতের যে কলকাতা নাইট রাইডার্স, যে আইপিএল এর যে টিম, কলকাতা নাইট রাইডার্স থেকে প্রথমে আমাদের মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হলো। কি ইস্যুতে? যে তারা ভারতের মাটিতে বাংলাদেশি প্লেয়ারকে সুরক্ষা দিতে পারবে না। কাদের কাছ থেকে? হিন্দু কট্টরপন্থী কিছু, উগ্রপন্থী কিছু মৌলবাদদের কাছ থেকে বাংলাদেশের প্লেয়ারের হুমকি রয়েছে। সেই কারণ দর্শিয়ে তারা মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে দিল। বাদটা কখন দিল? তারা কি আগে এই ইস্যুটা জানতো না? অবশ্যই জানতো। তাহলে কেন যখন নাকি শাহরুখ খানের টিম যখন নাকি তাকে প্রায় 12 কোটি টাকা, বাংলাদেশি টাকার প্রায় 12 কোটি টাকা, 9,30,00,000 রুপি দিয়ে নিলামে কিনতে হয়েছে এই মোস্তাফিজুর রহমানকে, তখন কিন্তু আরো 2জন প্রতিদ্বন্দ্বী সেই নিলামে অংশগ্রহণ করেছিল। তারা হিন্দু দল ছিল, যাই হোক সেই বিষয়ে যাচ্ছি না। তো এখন শাহরুখ খান যখন নাকি এই তার টিমে মোস্তাফিজুর রহমানকে নিয়ে নিয়েছে, তখন তাদের সমস্যা চিন্তা হয়েছে যে কেন আমাদের মাটিতে তো অনেক প্লেয়ার রয়েছে, তাদেরকে নেওয়া হচ্ছে না কেন, বাংলাদেশ থেকে কেন নিতে হবে, এই সেই নানান কিছু। এখন করা হচ্ছে বাংলাদেশকে তারা কন্ট্রোল করতে চায় নানাভাবে, প্রতিটা সেক্টর। আমাদের দেশে সিনেমা জগৎ থেকে বলুন, মানে সাংস্কৃতিক জগৎ থেকে বলুন, যেই সকল অঙ্গন আছে সমস্ত অঙ্গনে বাংলাদেশকে কোনোভাবেই ভারত কখনোই উঠতে দেয়নি। তো এই ক্রিকেট উঠে গেছি তার সমান তালে আহ, বিশ্বকাপ মাতাচ্ছিটা তাদের কাছে অবশ্যই সমস্যার কারণ রয়ে গেছে। এখন কথা হচ্ছে, এই যে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর বাংলাদেশের অন্যান্য সরকার কিন্তু এই জিনিসগুলো এড়িয়ে যেত। ঠিক আছে, এটা কোনো বিষয় না, এই সেই নানান কিছু বলেই এটাকে এড়িয়ে যেত। কিন্তু যেহেতু এটা হচ্ছে জনগণের সরকার, জনগণ তৈরি করে দিয়েছে, যদিও অনেক সমস্যা রয়েছে, তারপরও জনগণের কথা বলতে তারা বাধ্য। কিন্তু আমরা যখন, যেমন আওয়ামী লীগের মতন একটা কুলাঙ্গার দল, যে দল বাংলাদেশকে ভারতের কাছে ইতিমধ্যে বিক্রি করে দিয়েছিল, তাদের সময়কায় কখনোই এই ধরনের ব্যাপারগুলোকে তার প্রশ্রয় দিত না। সেই জায়গার মধ্যে এই সরকারকে অনেক ধন্যবাদ জানাই যে প্রথমে তারা সরকারের পক্ষ থেকে যেই মানে প্রতিবাদ করেছে যে ঠিক আছে, আমরা যদি এরকম ইস্যু হয় তাহলে আমরা বাংলাদেশ টিম ভারতের মাটিতে আগামী টি-20 বিশ্বকাপ খেলতে যাব না, এটা আইসিসির কাছে লিখিতভাবে জানিয়েছিল। আইসিসি ব্যাপারটা নিয়ে করেছে, সিরিয়াসলি দেখা শুরু করেছে। তখন ভারত কি আচরণ করেছিল আমাদের সাথে? ভারত নানানভাবে নানান মিডিয়াতে আমাদের সাথে প্রচার করতে চেষ্টা করেছিল যে আসলে এই বিষয়টা আমরা তৈরি করেছি। মোস্তাফিজ ইস্যুতে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত উপনীত হলো যে আমরা তাহলে আগামী আইসিসি টি-20 বিশ্বকাপ ভারতের মাটিতে খেলবো না, তখন ভারতীয়রা আমাদের উপরে যে রকমের চাপ সৃষ্টি করেছিল তা নজিরবিহীন। তা সবসময় করে থাকে, এটা হচ্ছে আপনারা সবাই জানেন, দেখেছেন। ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, এমন প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এই ছবিটা একটু ভালো করে দেখুন, দেখুন তো চিনতে পারেন কিনা। নজরুলের বডি ল্যাঙ্গুয়েজ লক্ষ্য করুন, দেখেই মনে হচ্ছে ভয়ে একদম গুটিয়ে গিয়েছেন ভারত বিরোধী গরম গরম বার্তা দেওয়া আসিফ নজরুল। তো এরপর যখন নাকি তারা বুঝতে বাধ্য হলো যে না,
বাংলাদেশই আগের দেশ নেই। বাংলাদেশ এখন চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখেছে। সেই বাংলাদেশ এখন উঠে আসছে, সেই বাংলাদেশ এখন তরুণদের হাতে। তখন তাদের ভোল পাল্টে গেল, এটা আমার কথা না, এটা তাদের মিডিয়াতে দেখুন যে বিভিন্ন রকম তারা ইউটিউবে যে মিডিয়া আছে এবং বিভিন্ন মিডিয়াদের কথা শুনুন যে তারা কি ধরনের চিন্তা ভাবনা করে কথা। আমরা দেখেছি ভারত ধীরে ধীরে বুঝেছে যে বাংলাদেশে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে ব্যক্তি নয় প্রতিষ্ঠান এবং বাংলাদেশের জনমতের সঙ্গে সম্পর্ক গড়তে হবে। চিন্তা করুন যে তারা চেষ্টা ত্রুটি রাখেনি, যেটা হচ্ছে বাংলাদেশকে ভয় ধরানো। বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ না নিলে তাদের পয়েন্ট ভাগ করে দেওয়া হবে, তাদের পরবর্তীতে ক্রিকেট জগতে খেলতে সমস্যা হবে, নানান কিছু। এবং বাংলাদেশের মানুষ খায়, ভালো খায়, এটা পরবর্তীতে আসছি কথায়। তো তারা এই চেষ্টাগুলো করার পর যখন দেখছে যে আহ, খোদ ইংল্যান্ড, যেখান থেকে মানে ক্রিকেটের উৎপত্তি, সেই দেশ বাংলাদেশের সাথে সম্পৃক্ত হয়েছে যে না, তারাও এই সিকিউরিটির যদি সমস্যা হয় তারাও খেলবে না, বা অস্ট্রেলিয়াও জানিয়েছে। ঠিক আছে। তো ইদানিং আজকেও দেখলাম যে আফগানিস্তানও সেই সুর বেঁধেছে যে, তো এই বাংলাদেশ সেই বাংলাদেশ না। বাংলাদেশ এখন বলতে হবে যে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এদের মতন ক্রিকেট জগতে বাংলাদেশ বিশাল একটা স্থান নিয়ে রেখেছে। এত সহজে বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ চিন্তা করবে, এটা কিন্তু আসলে আমাদের বোঝা উচিত। কিন্তু আমরা সেই জিনিসটা চিন্তা করি না যে ভারতের ভয়, ভারতের যে জুজুবুরির যেই ভয় আমাদেরকে এতদিন দেখানো হচ্ছে, এখনো দেখিয়ে যাচ্ছে, সেটাতে আমরা নগ্ন ভাবে মানে সেটাকে প্রচার করার চেষ্টা করি। আমাদের মিডিয়াতে দেখবেন অনেকেই আছে যে ইদানিং আবার যোগ হয়েছে আমাদের আমতারেক। ঠিক আছে। যাই হোক, ভারত যখন নাকি তাদের এই অবস্থানটাকে টিকিয়ে রাখতে পারছিল না ভয় দেখিয়ে, তখন কিন্তু তাদের মিডিয়াতে প্রচারণটা একটু ভিন্ন হয়ে মোলা পাম যেটাকে বলে যে ভাই তুমি আসো, এই সে তাদের মিডিয়াগুলোতে অনেক টক শো দেখছি যে ভাই এটা তো আসলে ইয়া না, আমরা ভাই ভাই, আমাদের থাকা উচিত তাদের সাথে, ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব সম্পর্ক থাকা উচিত, এই সেই নানান কিছু ভিডিও তারা মিডিয়াতে প্রচার করা শুরু করলো। বাংলাদেশকে প্রলোভন দেখানো শুরু করলো যে আমরা তোমার ভাই, এই সেই আদর করা শুরু করলো। এখন যখন যে এটা ফাইনাল হল না, আমরা আর ওই দেশ না যে শেখ হাসিনার মতো তোমাদেরকে কোলে বসে তোমাদের পা চাটবো, এই দেশ আমরা এখন না, এটা যখন তারা বুঝে গেছে, তখন এখন তারা কি করছে দেখাচ্ছি, চলুন। নিয়ে আলোচনা করব যা ভারতের মানচিত্রের নিরাপত্তা এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের ভবিষ্যতের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ইন্ডিয়ান আর্মি এখন এক ঐতিহাসিক রণকৌশল সাজিয়েছে। শুধু রণক্ষেত্র নয় কিংবা রক্ষণাত্মক নয়, ভারত এখন এমন এক অবস্থান নিয়েছে যেখানে তারা চাইলে বাংলাদেশের নিজস্ব চিকেন স্নেক বা চট্টগ্রাম করিডোরকে মুহূর্তের মধ্যে বিচ্ছিন্ন করে দেওয়ার ক্ষমতা রাখে। এটা নতুন ভারত এবং এটা নতুন ভারতের নতুন ইন্ডিয়ান আর্মি। ভারত কেবল স্থলেই নয়, সমুদ্রেও বাংলাদেশকে চারদিক থেকে ঘিরে ফেলার পরিকল্পনা চূড়ান্ত করেছে। ভারত এখন বাংলাদেশের চারপাশ দিয়ে সামরিক ও অর্থনৈতিক এমন এক জাল বুনেছে যাকে বলা হচ্ছে মাস্টার স্ট্রোক। মিজোরামের এই পজিশন থেকে ভারত সরাসরি চট্টগ্রামের বিদ্রোহী গোষ্ঠীগুলিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। বাংলাদেশের চট্টগ্রামের ভেতর প্রচুর রেবেল গ্রুপস আছে যারা বাংলাদেশকে নিয়ে খুশি নয়, যারা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে এই মুহূর্তে ওপেন রেবেলিয়নে রয়েছে। ভারত কিন্তু সেই রেবেল গ্রুপসকে দিয়ে চট্টগ্রামের 12টা বাজিয়ে দিতে পারে। এগুলো প্রাগলের প্রলাপ, এগুলো প্রাগলের প্রলাপ। আপনি চিন্তা করে দেখতে পাচ্ছেন, মানে সরাসরি থ্রেট। মানে একটা কথা এখানে খুবই চিন্তার বিষয় যে শত্রু কখনোই বন্ধু হয় না, সে বন্ধু বেশি হয়। যে যেরকম বন্ধু বেশি থেকে হাতির সাথে ঘোরাফেরা করে সেই হাতিকে হত্যা করে গেল, এরকমই যে শত্রু সবসময় আপনার কাছে আসবে বন্ধু বেশি, কিন্তু সে শত্রুই থাকবে। ভারত আমাদের কখনোই বন্ধু হবে না, তাদের এই ধরনের চিন্তা ভাবনা এখন পর্যন্ত উদয় হয়। যেমন কুকুর তেমন মগু, যেরকম ভাবে যার সাথে যেভাবে কথা বলতে হয়, আমরা যদি সেভাবে কথা বলতে শিখি তাহলে দেখবেন যে ঠিক মানে সব ঠিক হয়। এখন যদি আমি বলি যে এই প্ল্যানটা আদানের যে প্রজেক্ট করা হয়েছিল, তখনকার উদ্দেশ্য ছিল যে এখানে তারা একটা ক্যাম্প বসাবে, তারা আস্তে আস্তে এই জনগোষ্ঠীকে বাংলাদেশের বিরুদ্ধে তাতিয়ে তুলবে এবং বাংলাদেশকে
বাংলাদেশ থেকে চট্টগ্রামকে আলাদা করবে। এই জিনিসটা যে তাদের প্ল্যান ছিল, এখন তারা সরকার পরিবর্তনের কারণে এটা করতে পারেনি। এখন কিন্তু তারা এই জিনিসটা মানে নগ্নভাবে তারা প্রচার করা শুরু করছে। তার মানে এই বিষয়গুলো তো এমনও হতে পারে যে এটা সৃষ্টি করা, যেহেতু আগামীতে নির্বাচন হয়ে যাচ্ছে, একটা সরকার চলে আসবে এবং বাংলাদেশ আগের মতো পিছনের দিকে ভারতের দিকে তাকিয়ে নাই। হ্যাঁ, বাংলাদেশকে ঘিরে তার 5টা এয়ারবেস তারা সচল করে ফেলছে, যেটা হচ্ছে বাংলাদেশকে ঘিরে, এবং হচ্ছে তারা তাদের 7 সিস্টারকে রক্ষা করার জন্য সেই চিকেন নেক যেটা, সেটাকে শক্ত মজবুত করার জন্য। তাহলে কি হলো? তাহলে হলো যে আরে বাংলাদেশ যে এতদিন ধরে আমাদেরকে চিকেন নেকের ভয় দেখাচ্ছিল, সেটা যদি সত্যি হয়, বাংলাদেশ তো আগের মতন বাংলাদেশ নাই, এই ভয়টা তাদের মধ্যে ঢুকে গেছে। তাদের মধ্যে এখন ঢুকতে পারছি, যে ভয় আমাদেরকে তারা দিয়ে বেড়াতো, সেই ভয় এখন তারা নিজেরাই ভয় পাচ্ছে যে না, বাংলাদেশ আগের দেশ না। আমরা যদি যেরকম আচরণ বাংলাদেশের সাথে করি, এটা যদি বাংলাদেশ আমাদেরকে রিপিট করা শুরু করে, তাহলে ভারত আর ভারত থাকবে না। তারা তাদের মিডিয়াতে যেইভাবে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে যে বাংলাদেশ এখন কিভাবে আক্রমিত হবে, বাংলাদেশের ভবিষ্যৎকে, এবং অনেকে এরকম টকশো দেখেছি যে তারা বলতে চেষ্টা করেছে, এই আমাদের বাংলাদেশের টকশো যারা করে, তারা আমাদের বাংলাদেশের বাঙালিরা যে এরকম ভাবে করতেছে যে এনাফ ভাই, আমরা আমাদের যতটুকু দেখানো দেখিয়ে ফেলেছি, এর চেয়ে বেশি বাড়াবাড়ি করা উচিত না, কারণ ভারত আইসিসিতে বিশেষ একটা ক্ষমতা আছে। এত বিশ্ব ক্রিকেট অঙ্গনে যদি আমরা টিকে থাকতে চাই, তাদেরকে সহনীয় করে করতেই হবে, যেহেতু আমরা তাদেরকে প্রোটেস্ট করেছি, তাদের চোখে চোখে চোখ রেখে কথা বলেছি, এনাফ, আর দরকার নেই। এরকম এরকম ভিডিও আমরা বাঙালি ভাইরা আমরা বানিয়েছি। আমরা মনে করেছিলাম কি জানি কি বুলবুলকে অস্ট্রেলিয়া থেকে এনে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বানানো হয়েছে, তার মাথায় কূটনৈতিক কোনো বুদ্ধি নেই, চিন্তাভাবনা নেই, ঠিক আছে, ডিপ্লোমেসি জানে না। শারীরিকভাবে অনেক বড় হয়েছেন তিনি, সামনে পিছিয়ে অনেক বড়, কিন্তু মাথায় কিছু নেই। ক্রিকেট বোর্ডের পরিচালক যারা হয়েছেন, এই যে কি নাজমুল ইসলাম, আসিফ আকবর, আসিফ নজরুল ক্রীড়া উপদেষ্টা হয়েছেন, তারা আন্তর্জাতিক বিশ্বের সাথে শিষ্টাচার বহির্ভূত কথা বলেছেন। তারা আইসিসির সাথে কিভাবে কথা বলতে হয় ন্যূনতম জ্ঞান নেই একজনের। আপনার মনে যাই থাকুক, ক্রিকেট বিশ্বের সাথে কিভাবে কথা বলবেন একজনেরও কোনো জ্ঞান নেই। ক্রিকেটারদেরকে অপমান করেছে, ক্রিকেট বোর্ডকে অপমান করেছে, বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষদেরকে অপমান করেছে এরা। আইসিসির কাছে বাংলাদেশকে ছোট করেছে, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কাছে বাংলাদেশকে ছোট করেছে। আইসিবির একটা প্রস্তাব আপনারা মেনে নিলে কি হতো? এরা আসলে কারা? এগুলো আপনারা চিন্তা করে দেখবেন, এগুলি খুব জরুরি দরকার। যে এখনো বাংলাদেশের মাটিতে ভারতীয় দালাল, এই আওয়ামী লীগের মতো দালালরা এখনো বসে আছে বিভিন্ন স্থানে, যারা আমাদেরকে মস্তিষ্কে এখনো ধোলাই করে যাচ্ছে যে না, ভারতকে আমাদের প্রভু মানতে হবে, নাইলে উপায় নাই। এইগুলি চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলুন। অনেকে ভয় দেখায় যে বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ বেঁধে গেলে এই হবে, সেই হবে, হে হবে। আর ভাই, প্রতিদিন যুদ্ধ হচ্ছে। এই যে আমরা যে কথা বলছি, তারা কথা বলছে, ক্রিকেট নিয়ে তারা বাধা দিচ্ছে, ভিসা নিয়ে তারা বাধা দিচ্ছে, তাদের দেশকে থেকে জিনিসপত্র আনতে বাধা দিচ্ছে, আমাদের দেশ বাণিজ্য করতে বাধা দিচ্ছে। এগুলি কি যুদ্ধ না? সাইবার অ্যাটাক হচ্ছে, ফেসবুক হ্যাক হচ্ছে, এগুলি যুদ্ধ না? এগুলি যুদ্ধ। যুদ্ধ এখন আর আগের মতো সরাসরি চলে না, যুদ্ধ নানানভাবে তৈরি হয়। প্রতিদিন বাংলাদেশে ভারতের সাথে যুদ্ধ মোকাবেলা করতে হচ্ছে, এবং বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর ভারতের সাথে 18টা যুদ্ধ হয়েছে। যে যুদ্ধে প্রতিটা যুদ্ধে বাংলাদেশ জয়ী হয়েছে, এবং যে যুদ্ধে সবচেয়ে বেশি তাদের মানুষ মারা গিয়েছিল, তাদের সোলজার মারা গিয়েছিল, সেটা তো তারা 16-17 জনের হিসাব করে, আমাদের বাঙালি মারা গেছিল 2 জন, তারা 11 জনের বিরুদ্ধে 450 সৈনিকের সাথে যুদ্ধ করেছিল এই বড়াইবাড়িতে। আলহামদুলিল্লাহ, ভারতকে নানাভাবে পরাজিত করতে করতে আমরা এই পর্যন্ত এসেছি। এতে বাংলাদেশকে এত সহজে মানে ছিনিয়ে নেবে তারা, এটা আপনাদের মাথার মধ্যে রাখার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তাদের বড় মাথা, বড় দেশ, দেশ যত বড়, মাথা যত বড়, ব্যথাও তত বড়। তাদের সংকীর্ণতা রয়েছে, বিভিন্ন জায়গায় সংকীর্ণতা আছে। তারা আমাদের দেশকে সোলজার দিয়ে আক্রমণ করে কোনো দিন তারা টিকতে পারবে না, এটা তারা জানে। জানলে যদি পারতো, তাহলে অনেক আগেই তারা বাংলাদেশকে দখল করে নিয়ে নিত। এখন বাকি রয়েছে সমস্ত জাতি মিলে একটা ধাক্কা দেওয়া। এই সামনের নির্বাচনে এই সুযোগ, এবং এই সুযোগ থেকে আপনাদেরকে বিগত দিনগুলোতে বেশ কিছুদিন আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছিল আওয়ামী লীগের সরকার দ্বারা। আসলে এই নির্বাচনকে সামনে রেখে, এই নির্বাচনের মাধ্যমে ভারতকে জবাব দিই।
কিন্তু আমরা হেরে যাই কোথায়? হেরে যাই আমাদের নিজেদের কাছে। আমাদের নিজেদের যেই আওয়ামী লীগের মতো দালাল, যেই দালাল এই 17 বছর বাংলাদেশকে চুষে খেয়েছে, সেই দালাল যখন ওই সরকার ছিল, তখন বাংলাদেশের সোলজার আমরা বাংলাদেশের ঘরে মেরে মেরে রেখে গেছে। এটা আমাদের দালালের দ্বারা সম্ভব হয়েছে। আমরা নিজের পিঠে নিজ ছুঁড়ে মেরেছি। আমাদের নিজস্ব লোক এই সুযোগ করে দিয়েছে। এই বাঙালি জাতির পিছনে তাকিয়ে দেখুন, সিরাজদৌল্লাকেও এই তার নিজের লোকেরাই ধ্বংস করেছে। এই বাঙালি জাতি বিভিন্নভাবে ধ্বংসিত হয়েছে আমাদের নিজেদের কারণে। অতএব আমাদের নিজেদের আগে তৈরি হতে হবে যে আসলে আমরা কতটুকু বাংলাদেশকে ভালোবাসি। এই ভালোবাসা শুরু করুন, তাহলে দেখবেন এমনিতেই সবাই সমস্ত শত্রুরা লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছে। তারা 5টা না আরো 25টা এয়ারবেস তৈরি করুন। আমাদের একটা এয়ারবেস তৈরি করার জন্য তাদের প্যান্ট নষ্ট হয়ে গিয়েছে। আমরা যখন বলেছি যে আমরা সৈয়দপুরে যে পরিত্যক্ত যে এয়ারপোর্টটা, এই এয়ারবেসটা, এটাকে মেরামত করব, তাদের প্যান্ট ভিজে গেছিল একটা এয়ারবেস করার জন্য। তারা 5টা এয়ারবেস করে আমাদেরকে ধমক দেখাতে চাচ্ছে। বুঝেন না? সামনে নির্বাচন চলে আসছে। বাংলাদেশের মানুষ, সমস্ত মানুষ ভারতকে চিনে গেছে যে না, তারা বাংলাদেশের বন্ধু না, কখনোই না, তারা বাংলাদেশের শত্রু। ভারত আমাদের কোন জিনিসটা ভালো করেছে? যে খুনি শেখ হাসিনাকে এখন তারা লুকায় রাখছে আমাদের দেশে ভালোর জন্য। এখন মিডিয়াগুলো দেখেন যে এখন যে বাংলাদেশ আর ভারতের মাটিতে খেলবে না, বা বাংলাদেশে আর আইপিএল দেখানো হবে না, কোটি কোটি টাকার ব্যবসা তাদের নষ্ট হয়ে গেছে, এখন হিংস্র হয়ে গেছে। তারা বাংলাদেশকে কিভাবে ভয় পাচ্ছে, ভয় দেখাচ্ছে, আর আমরা সেই ভয় পাচ্ছি। ভাই, আপনাদের সামনে আসন্ন নির্বাচনে এর চেয়ে বড় অস্ত্র আপনাদের হাতে আর নাই। প্রত্যেকটা নাগরিকের যে অস্ত্র, যে আমরা কাকে ভোট দেব, এই ভোটটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যে নেতা নির্বাচন করব তার জন্যই না, এই ভারতের যে আধিপত্য বাংলাদেশকে, এটাকে চিরতরে মুছে ফেলার জন্য, উপড়ে ফেলার জন্য, বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। আমরা জনগণ যদি চাই, আমাদের এখন অনেক সময় সুযোগ এসেছে হাতে, এই সুযোগটা হাতছাড়া করবেন। আমরা যে কোনোভাবে ভারত থেকে এখন মুক্তি চাই। এখন ভারতের সাথে আপনি কারা কারা কিভাবে থাকবেন, সেই পিছনের যেই পিচাসগুলোকে আপনারা কিভাবে নিয়ে আসবেন, কে কিভাবে নির্বাচন প্রচারণা করছেন, আপনারা উপরের লেভেল এটা জানেন কিনা জানি না, বা উপরের নির্দেশক্রমে তারা করছে কিনা, চলো দেখি। আমি বলছি দামের শীষে টিকিট দিলে আপনারা মনে মনে বলছেন যে দামের শীষ কেন দেবা, আগে তো আমরা আমলিক ছিলাম না, এখন আমরা আমলিক, দামের শীষে আমলিক মনে করবেন কেন? আমলিক আসার জন্য আমরা এটা একটা পথ। আমরা বিএমপি কে যদি চাই, বিএমপি দেখা 10 বছর বাদ হলে আমাদের নেত্রীকে আবার আনবে, জানেন যে এটাই। কিন্তু ওদের হাতে যদি চলে যায়, পাকিস্তানে চলে যেতে হবে সবাইকে। পুনঃস্থাপন করার জন্য, আওয়ামী লীগকে পুনঃস্থাপন করার জন্য ধানের শীষের নির্বাচন হচ্ছে। এটা কি ধানের শীষের উপরওয়ালারা জানে নাকি না তারাই নির্দেশ দিয়েছে, আল্লাহ জানে। আপনারা নিজেরা চিন্তা করে দেখুন যে তাহলে বাংলাদেশের সমস্ত জনগণ আপনাদের সাথে থাকবে কি থাকবে না। এই নির্বাচনের প্রচারণা নিয়ে পরবর্তী ভিডিওগুলো করবো ইনশাল্লাহ, আমাদের সাথে থাকবেন।